গুড মর্নিং ফ্রম ক্যানভাস হোটেল দানাং। তো এখন ইন্ডিয়ান টাইম বাজছে সকাল 7:30 আর ভিয়েতনামি টাইম হলো সকাল 9টা। তো 7:30-র মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, রাইস নিয়েছিলাম, নুডলস নিয়েছিলাম, ফ্রুটস নিয়েছিলাম, অনেক প্রচুর খাওয়া, সে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, মেন উদ্দেশ্য যেটা বলার আজকের ভিডিওতে, আজকে কিন্তু আমরা যাচ্ছি দ্য গোল্ডেন ব্রিজ, দ্য হ্যান্ডস অফ গড, যেটা কিনা এই দানাং ক্যানভাস হোটেল থেকে বা দানাং মাইখে ব্রিজ থেকে 28 to 30 কিলোমিটার জার্নি। ট্রাভেল টাইম যদি আমি বলি তাহলে 1.5 ঘন্টা লাগে, কারণ এখানে কিন্তু গাড়ির স্পিডের ওপর ডিপেন্ড করে, সব লেন ওয়াইজ স্পিড মানে ডিভাইডেড করা থাকে, সেই স্পিডের বেশি কিন্তু এখানে কোনো গাড়ি চালাতে পারে না, যার জন্য ডিস্টেন্স কম হলেও জার্নিটা কিন্তু খুব মানে লং হয়ে যায়। লাস্ট 4-5 দিন ধরে আমরা এটাই ফেস করছি। তো আর আমাদের কিন্তু আজকে দানাংয়ে বানা হিলস ঘোরার পরে ঘুরে আসার সময় হয়তো সময় পেলে সন্ত্রা পেনিনসুলা যাব, সেটা আমরা কিন্তু লাস্ট ভিডিওতে অলরেডি বলেছি। তো যারা লাস্ট ভিডিও দেখোনি তাদেরকে বলবো লাস্ট এপিসোডটা দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। অলরেডি পেছনে আমাদের বাস চলে এসছে, আর বাকি কিছু মেম্বার যাদের এখনও ব্রেকফাস্ট কমপ্লিট করেনি তারা বাকি আছে উপর থেকে নিচে আসা। আর আমাদের কিন্তু এখানে মানি এক্সচেঞ্জের কাজ চলছে। এই আদিদা বসে রয়েছে আর দুজন আমাদের ট্রাভেল গাইড থেকে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে ভিয়েতনামি ডংটা ছিল সেটা প্রায় শেষের পথে, তো ইউএসডিকে কনভার্ট করতে হতো ভিয়েতনামি ডংয়ে, নয়তো আগে গিয়ে আমাদের প্রবলেম হয়ে যাবে। তো যার জন্য আমরা এখানে চেঞ্জ করে নিচ্ছি, মানি এক্সচেঞ্জটা করে নিচ্ছি ইউএসডি টু ভিয়েতনামি ডংয়ে। আর এটা কমপ্লিট হয়ে গেলেই এখান থেকে আমরা বেরিয়ে যাব হলো দ্য হ্যান্ডস অফ গড। বাকি সব ডিটেলস তোমাদেরকে আমি রাস্তায় যেতে যেতে বলছি আর পৌঁছে বলছি। ফাইনালি পৌঁছে গেছিলো বানা হিলস। তো শর্ট ইনফরমেশান তোমাদেরকে জাস্ট একটু বানা হিলসের ব্যাপারে দিয়ে দিই। বানা হিলস কিন্তু তৈরি হয়েছে, এটা কিন্তু ফ্রেঞ্চের দ্বারা। অ্যাকচুয়ালি এই ভিয়েতনামে 3টে কান্ট্রির লোক থাকতো, চায়না, জাপান অ্যান্ড আমেরিকা, ফ্রেঞ্চেরা। চায়না প্রায় 1000 বছর মতন এখানে থেকেছিল, দেন জাপান 90 ইয়ার্স, ফ্রেঞ্চ আর আমেরিকান এরা ছিল 20 ইয়ার্স মতন। ভিয়েতনামে এতটাই ঠান্ডা থাকতো যে ফ্রেঞ্চরা সেখানে থাকতে পারতো না, সেই জন্য ওরা কী করেছে এই ওপর দিকটা এসে এখানে থাকতো। তো এখানে এই বানা হিলসকে কিন্তু দালাত অফ দানাংও বলা হয়ে থাকে, মানে এটা লো ল্যান্ড হট এরিয়া, যেহেতু এখানটা একটু গরম থাকতো সেই জন্য। কিন্তু এখন পুরো অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেছে, এখন পুরো উল্টোটা হয়ে গেছে। এখন এটা কিন্তু এটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানেও স্টার্ট হয়ে গেছে। বানা হিলস বা দালাত অফ দানাং এটা কিন্তু এই সান ওয়ার্ল্ড বানা হিলস যেটা বড় কোম্পানি রয়েছে ওই কোম্পানিটার দ্বারা তৈরি। আর এই যে গেটটা রয়েছে ঢোকার মুখে, এটা কিন্তু পুরো জাপানি স্টাইলের, অনেকটা সেই মার্ভেল মুভির ডক্টর স্ট্রেঞ্জে কিন্তু এরকম টাইপেরই জিনিসগুলো দেখেছিল, সেম টু সেম ওরকমই কিন্তু লাগছে। আর এন্ট্রান্স টাইম যদি বলি বানা হিলসে, তাহলে কিন্তু ভিয়েতনামি টাইমে সকাল 9টা থেকে ভিয়েতনামের এই বানা হিলসে এন্ট্রি স্টার্ট হয়ে যায়। আর এখন বাজে হলো 10টা 15, আর লোকের ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কী হারে লোক এখানে ঢুকছে। তো তোমরা যদি কেউ আসো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসবে। তাহলে কেসটা কী হয়, এরপরে যে রোপওয়ে কেবল কার রয়েছে, যেটা কিনা ওয়ার্ল্ডের লংগেস্ট নন স্টপ কেবল কার, 5000 সামথিং মিটারের, আমি ওটা ডিটেলস পরে বলছি তোমাদেরকে। সেই কেবল কারে প্রচুর ভিড় হবে। আর এই যে কেবল কারটা রয়েছে এটা ডিপারচার থেকে অ্যারাইভেলের ডিস্টেন্স 13,998 মিটার। সো আমার হাতে কিন্তু চলে এসছে কেবল কারের টিকিট আর লাঞ্চের টিকিট। এই একটা সুবিধা, এই ফরেনের যদি ট্রিপ মানে বুক করে আসো বা ট্যুরিস্ট গাইডের সাথে বুক করে আসো, তাহলে কিন্তু সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। ওখানে টিকিট কাউন্টার রয়েছে, লম্বা লাইন রয়েছে, কিন্তু এদের যেহেতু এদের সাথে কন্ট্যাক্ট করা থাকে আগে থেকে, এরা টিকিট বুক করে নেয়, আসলে কিন্তু সাথে সাথে পেয়ে যায়। আর আমরা এখান থেকে কিন্তু এই সানওয়াল বানা হিলসের যে কেবল কার আছে সেই কেবল কারে করে সোজা চলে যাব কিন্তু দ্য হ্যান্ডস অফ গড। এই বানা হিলস কিন্তু প্রচুর পার্টে ডিভাইডেড করা, ফ্রেঞ্চ কলোনি রয়েছে, মিউজিয়াম রয়েছে, ইনগ্রেশন হাউস রয়েছে, বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস রয়েছে এর ভেতরে, যেটা কিনা পুরোটাই ফ্রেঞ্চের দ্বারা তৈরি। সেগুলো কিন্তু এই বানা হিলসের মধ্যেই রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো।
এটা কিন্তু আমাদেরকে রোপে করে ওপরে যেতে হবে, ওখানে কিছু ভিউ পাবো, দেন এই গেট থেকে ভেতরে গেলে কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর ভিউ পাবো। অ্যাকচুয়ালি এখানে ট্যুরিস্টদের এতটা পরিমাণে ভিড়, এই সোজা দেখা একটা ঝান্ডা দেখা যাচ্ছে, তার মধ্যে একটা জিরাফ ঝুলছে, ওটা কিন্তু আমাদের ট্যুরিস্ট গাইড। আর ওইটা হলো সাইনেজ, মানে প্রত্যেকটা ট্যুরিস্ট গাইডের কাছে এরকম একটা সাইনেজ থাকে যে দূর থেকে দেখলে কিন্তু আইডেন্টিফাই করা যায়, নাহলে এখানের কিন্তু আইডেন্টিফাই করাটা খুব চাপের ব্যাপার। আর ওপরের দেখো, ওপরটা দেখো কত সুন্দরভাবে গ্রাফিক্স করা। ওপরের যে গ্রাফিক্সটা এটা কিন্তু পুরোটাই ফ্রেঞ্চ কলোনি। আমাদের টিকিট দেখিয়ে কিন্তু এন্ট্রি হয়ে গেছে, আর টিকিটের মধ্যে কিন্তু এরা এরকম একটা পাঞ্চ হোল করে দেয়, সাথে এই স্ক্যান করে এই বারকোডটা, আর এসকালেটারে ওঠার সুযোগ দেয়। তো এইখান থেকে যদি আমরা যাই তাহলে টাইমটা কম লাগে, আর যদি এই রাস্তা থেকে না যাই, আমরা যদি হেঁটে উঠি তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। একটা সেকেন্ড অপশান আছে, তো 15-20 মিনিট হাঁটার আমাদের কোনো ইচ্ছা নেই, সেই জন্য কিন্তু আমরা টিকিট দেখিয়েই উঠলাম। আর এইটা হলো ওপরের সৌন্দর্য, পুরো বোট উল্টো করে লাগিয়ে দিয়েছে, সাথে কিন্তু আমরা কালকে যে ল্যান্টার্নগুলো ভাসিয়েছিলাম সেই ল্যান্টার্নগুলো উল্টো করে লাগানো এখানে। এখন কিন্তু রয়েছি বানা হিলসের কেবিল কারের কেবিনের মধ্যে। এটা কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট কেবিল কার, এটা টোটাল 5771 মিটার এটা লং, আর এটা 2019 সালে আই হোপ তৈরি করেছে। আর এটা ডিপার্চার থেকে অ্যারাইভেল ডেস্টিনেশনের যে ডিস্টেন্স হাইট সেটা কিন্তু 1300+ মিটারেরও বেশি। এখানে কিন্তু প্রচুর কেবিল কারের এই কেবিনগুলো বা ডোমগুলো প্রচুর রয়েছে, প্রচুর। আমার পেছনে যে কেবিল কারের ডোমটা আসছে ওটা 115 নম্বর ডোম। আর এটা কিন্তু শুধুমাত্র যে একখানা স্টেশন তা না, এখানে 2-3টে স্টেশন আছে, আর পাশেই একটা লাইন রয়েছে দেখো, এরকম 2-3টে লাইনে কিন্তু এই রোপের ডিস্টেন্স ডিভাইড করা আছে। মানে এখানে মানুষের ভিড়টা এতটাই বাড়ে যার জন্য কিন্তু একটা লাইন এরা প্রোভাইড করেনি, মাল্টিপল লাইন এরা প্রোভাইড করেছে। গোল্ডেন ব্রিজে ঢোকার এন্ট্রান্সের এখানে কিন্তু এই রাউন্ড করে একটা স্টেশন বানানো, যেখানে কিন্তু প্রচুর ফুড কোর্ট রয়েছে, প্রচুর। শুধু ফুড কোর্ট তাই নয়, এরকম আর্টিফিশিয়াল জিনিস, ভিয়েতনামের স্পেশাল কিছু জিনিস আছে যেগুলো কিন্তু তোমরা কিনতে পারবে, এরকম প্রচুর দোকান আছে। আর এই হলো অবস্থা গোল্ডেন ব্রিজের। কি আশা করেই না এসেছিলাম যে পুরো ফাঁকা থাকবে, সুন্দর রিলস বানাবো, ফটো তুলবো, বাট তার উল্টোটা হলো। আর গোল্ডেন ব্রিজের ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজের নাম হলো কাউ ওয়াং, CAUVANG। গোল্ডেন ব্রিজ কিন্তু বিভৎস ভিড়, বিভৎস, মানে এতটা ভিড় হবে বুঝে উঠতে পারেনি। আর তার থেকেও বড় ব্যাপার, এটা কিন্তু বিভৎস সুন্দর, মানে আনএক্সপেক্টেড। আমি গোল্ডেন ব্রিজ ভিয়েতনামে যে আছে সেটা আজ থেকে 2 বছর আগেও আমি জানতাম না, এটা জানতে পেরেছিলাম ইনস্টাগ্রামের রিলস থেকে। আর যবে থেকে এটা আমি দেখেছি রিলসটা, তারপরে সার্চ করে পুরো ডিটেলসে দেখেছি, তবে থেকে কিন্তু আসার জন্য মানে আমার আলাদা লেভেলের এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। ফাঁকা হলে আরও ভালো লাগতো, ভিড় বিভৎস পরিমাণে ভিড় রয়েছে, ফটো ঠিকঠাক মতন তুলতে পারছি না। তো যাই হোক, যেটুকানি তুলেছি সেই ফটোগুলো আমি আমার ফেসবুক ইনস্টাতে দেবই, তোমরা চাইলে কিন্তু আমাকে ওখানে গিয়ে ফলো করতে পারো, ফটোগুলো দেখতে পারো। আর এটা কিন্তু ব্রিজ থেকে নিচের ভিউটা, আমরা যে রোপে করে আসলাম সেই রোপগুলো কিন্তু এই কেবিল কারটা দিয়ে এসেছি আমরা। এখন এসছি হলো দিবে ওয়াইন সেলার, যেটা কিনা সিন্স 1923 এখানে কিন্তু 100 VND করে পার পারসন এন্ট্রি টিকিট। আর এখানে ঢোকার পরে কিন্তু এখান থেকে ওয়াইন প্রোভাইড করে। তো আমরা সবাই টিকিট কেটে নিয়েছি, আর এখানে ঢুকে কিন্তু একবার ওয়াইন টেস্ট করে দেখবো যে এখানের ওয়াইনের টেস্ট কীরকম। আর সেটা কিন্তু তোমাদেরকেও সাথে জানাবো যে কি ওয়াইন আমাদেরকে প্রোভাইড করছে আর সেটার টেস্ট কীরকম। এটা কিন্তু ওয়াইন সেলারে ঢোকার এন্ট্রান্সটা কত সুন্দরভাবে সাজানো দেখো। আর এরকম কিন্তু 100 মিটার টানেলের মধ্যে দিয়ে যেতে হবে ওয়াইন সেলারের একদম ফাইনাল ডেস্টিনেশন এরিয়াতে। আর এই যে জায়গাগুলো দেখছো দেখো, এখানে কিন্তু সব ওয়াইন বোতল দিয়ে ডেকোরেট করা, কিন্তু ভেতরটা কিন্তু একটু ভুলভুলাইয়া টাইপের। ঢুকতে না ঢুকতেই কিন্তু ওয়াইনের স্মেল পাওয়া যাচ্ছে। আর এগুলো কিন্তু রয়েছে ব্যারেলগুলো, দেখো ভেতরটা কত সুন্দরভাবে সাজানো।
দেখো প্রত্যেকটা পিলারে পিলারে কিন্তু বোতল লাগানো রয়েছে। এখানেও কিন্তু ওয়াইন রাখা রয়েছে। ওয়াইন কিন্তু সব এই সেলফের মধ্যে আলমিরাতে রাখা, আর এই আলমিরাগুলো কিন্তু সব দেখো তালা মারা রয়েছে, মানে তালা ঝোলানো রয়েছে, তালা মারা নেই, লক খোলা, কিন্তু এইভাবে সব ওয়াইন রাখা রয়েছে। বিভৎস সুন্দরভাবে বানিয়েছে। এটা কিন্তু ভেতরটা এখান থেকে ওরা কিন্তু বানিয়ে দেবে, মানে যে দ্বারা ওরা প্রোভাইড করবে 100 VNDর মধ্যে, সেই টিকিটটা দেখেই কিন্তু ওরা তোমাদেরকে ওয়াইন দেবে। তো কোন ওয়াইন তুমি খেতে চাইছো যেটা বলবে সেটাই দেবে। আর এখানটায় কিন্তু ওয়াইন ব্যারেলের মধ্যে ছোট্ট করে ডেকোরেশন করা, এর ভেতরেও কিন্তু খুব সূক্ষ্ম কাজ করা রয়েছে। ছোট ছোট ব্যারেল আছে, ছোট ছোট ওয়াইন বোতল আছে, একজন মানুষ রয়েছে, ঝাড়বাতি। ব্যাপারটা কিন্তু খুবই ভয়াবহ। আর এই যে ব্যারেলগুলো রয়েছে, এই ব্যারেলের মধ্যেই কিন্তু তৈরি হয় ওয়াইন। আর এই ব্যারেলগুলোর এজ হিসাবেই কিন্তু সব অ্যালকোহল বোতলে লেখা থাকে যে কত বছরের অ্যালকোহল। এখানেও কিন্তু ভেতরে রয়েছে একটা বার, কিন্তু এই বারটা কিন্তু পুরো নিউ মডেলের। তো আমাদের কিন্তু দিয়েছে ওয়াইন, রেড ওয়াইন দিয়েছে, আর আমরা স্যান্ড্রিয়া নিয়েছি। এর মধ্যে কিন্তু অ্যাপেল পিসেস রয়েছে, অরেঞ্জ পিসেস রয়েছে। তো জাস্ট একটা সিপ নিয়ে তোমাদেরকে টেস্ট করে বলি। ইয়েস, খুব ভালো। তো আমি আবারও বলে দিচ্ছি, অ্যালকোহল কিন্তু শরীরের জন্য হানিকারক। এবার এখানের কেসটা কি হয়, যেহেতু 100 VND দিয়ে ভেতরে ঢুকতে হয়, আর যেহেতু এরা সেলার নিজেটাই এখানে বানাচ্ছে, তো সেই জন্যই টেস্ট করা আর কি। টেস্ট পারপাস একটা যেটা দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি কনজিউম করো না। ঘুরতে আসলে বেশি অ্যালকোহল খেয়ে নিয়ে কিন্তু আরও বিপদ বেড়ে যাবে। দেখো এখানে যে পিলারগুলো বানানো রয়েছে, এর ওপরে কত সুন্দর গাছগুলো লাগানো রয়েছে, মানে আলাদা পরিকল্পনায় কিন্তু এই ফ্রেঞ্চ ভিলেজটাকে বানিয়েছে। আর খুব সুন্দর করে, মানে একটা পয়েন্ট টু পয়েন্ট এগুলোকে সুন্দর করে বানিয়েছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু এতক্ষণে তোমরা দেখে বুঝে গেছো যে এটাকে কেন ফ্রেঞ্চ ভিলেজ বলা হয়ে থাকে। শুধুমাত্র এখানে ফ্রেঞ্চরা এসে থাকতো সেই জন্য কিন্তু না, এখানকার যে সমস্ত আর্কিটেকচারগুলো রয়েছে, যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে, ওটা কিন্তু পুরো ফ্রেঞ্চের প্যাটার্নে বানানো। মানে তুমি কিছু সময়ের জন্য তোমার মনে হবে যে তুমি ফ্রান্সে চলে এসছো। আমরা যে এতক্ষণ ওপর থেকে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছিলাম, ওইটা কিন্তু এই সোজা রাস্তাতেই রয়েছে বুদ্ধ মূর্তিটা। অ্যাকচুয়ালি আমিও রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। এটা পুরো ওয়াইন সেলারের পেছনে যে গার্ডেনটা রয়েছে, সেই গার্ডেনের থেকে সোজা এসে বাঁদিকে কিন্তু এই রাস্তাটা ঢুকছে। সিরিয়াসলি বলছি, খুব সুন্দর জায়গা ছিল, খুব সুন্দরভাবে ফ্লাওয়ার গার্ডেনটা ওয়েল ডেকোরেট অবস্থায় সাজানো, মানে চারিপাশটা এত সুন্দর লাগছিল, মানে সেটা তোমরা যদি নিজের চোখে না দেখো তাহলে বুঝতে পারবে না। তো এখান থেকে আমরা যাবো হলো ফ্রেঞ্চ ভিলেজের ওখানে দুপুর 3টে অবধি লাঞ্চ পাওয়া যায়। আর এখন কিন্তু অলরেডি বেজে গেছে 1টা। তো ওখান থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করব, কারণ এত লোকের প্রেশার যখন রয়েছে তো টাইম দিতে হবে হয়তো রেস্টুরেন্টে গিয়ে। তো ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু ফ্রেঞ্চ ভিলেজটা ঘুরবো। তো 3টের মধ্যে কিন্তু তোমরা যদি কেউ আসো তাহলে কিন্তু 3টের মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিও। মানে 3টে তো ইন্ডিয়ান টাইমে কিন্তু সেটা দুপুর 1:30টা। আমরা কিন্তু গোল্ডেন ব্রিজ থেকে বেরিয়ে আবার ফার্স্ট প্ল্যাটফর্ম যেখানে আমরা নেমেছিলাম, সেখান থেকে কিন্তু আবার রোপে উঠে গেছি ফ্রেঞ্চ ভিলেজে যাওয়ার জন্য। তো জাস্ট বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখাই। আর এটা কিন্তু ফ্রেঞ্চ ভিলেজে ঢোকার আগে নেক্সট স্টেশন, যেখানে এই ডোমগুলো থেকে নামতে হবে। অপূর্ব সুন্দর, কিন্তু জাস্ট তোমাদের একটা দুটো ভিউ দেখালাম। আমি তো খুব এক্সাইটেড রয়েছি একদম ভেতরে গিয়ে দেখার জন্য। ভেতরের ভিউটা জাস্ট দেখো, মানে আমি খানিকক্ষণের জন্য মনে হচ্ছে যে আমি ভিয়েতনাম ছেড়ে ফ্রান্সে চলে এসেছি। জাস্ট ভেতরটা দেখো, মানে কি ভাষায় আমি বলবো, কিভাবে তোমাদেরকে বোঝাবো, কিচ্ছু বুঝতে পারছি না। খালি তোমরা দেখে এনজয় করো। তোমরা নিজেরাই বলো, এটা ফ্রান্স মনে হচ্ছে
নাকি ভিয়েতনাম মনে হচ্ছে, কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমরা। আর ভিনটেজ কার 90s জামানার এখানে শোপিস বানিয়ে রেখে দিয়েছে। ফ্রেঞ্চ কলোনি কিন্তু খুব সুন্দর করে সাজানো, মানে 19th সেঞ্চুরিতে বানিয়েছিল। আর এখানে কিন্তু থাকার জন্য মানে নাইট স্টে করার জন্য অপশানস আছে। সেক্ষেত্রে কিন্তু পার নাইট তোমাকে পে করতে হবে 24,000, 24,000 টাকা। যদি তুমি একদিনের জন্য পেমেন্ট করতে রাজি থাকো তাহলে কিন্তু মনে করবে যে তুমি ফ্রান্সে চলে এসছো। আমাদেরকে জাস্ট একটা কথা বলে দিই, এটা যেহেতু পাহাড়ের ওপরে ওয়েদার কিন্তু যখন তখন চেঞ্জ হয়ে যায়। কালকে আমাদের ড্রাইভার বলেছিল যে একটা জ্যাকেট, ফুল শার্ট, ফুল প্যান্ট পরে আসতে, তো তার কথা মতন কিন্তু আমরা তাই করেছিলাম। কিন্তু আজকে রোদের তেজ এতটাই বেড়ে গেছে যে আমাদের লিটারালি গরম লাগছে, ঘামছি আমরা। আর তোমাদেরকে আমি সেম কথাটাই বলবো, একটা এমার্জেন্সি পারপাস কিন্তু ক্যারি করো, কারণ ওয়েদার চেঞ্জ হয়ে গেলে কিন্তু তখন আর কিছু পাবে না। আর আজকের আমাদের রেস্টুরেন্ট হলো এই সামনে লেখা রয়েছে বিআর প্লাজা। আমাদের ট্যুরিস্ট গাইড আজকে এখানেই লাঞ্চ করাবে, কারণ আমাদের লাঞ্চ অলরেডি ইনক্লুডিং রয়েছে। বিআর প্লাজার অপোজিট সাইডের জাস্ট ভিউটা দেখো, সব গোল্ডেন স্ট্যাচু, তার মাঝখান থেকে কিন্তু এরকম জল বেরোচ্ছে। এবার জানি না এগুলো কি অ্যাকচুয়াল মানে মেটালের কিনা বা কালার করা কিনা, ওপরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। বিআর প্লাজার বাইরেটা যতটা সুন্দর, ঠিক সেম ওয়েতে কিন্তু ভেতরটাও ততটাই সুন্দর। আর নিচে কিন্তু এই স্টেজের মধ্যে লাইভ পারফরমেন্স হচ্ছে। এটা কিন্তু বিআর প্লাজার হলো বাফে সিস্টেম। এখানে পুরো কন্টিনেন্টাল খাবারের রয়েছে, ওই সাইডটা ফ্রুটস রয়েছে, তার পাশে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্রাইস টাইপের খাবার রয়েছে, চিকেন, তারপরে চিংড়ি মাছ, ডাক পাখির মাংস, ওগুলো সব, তারপরে স্ম্যাশ পটেটোগুলো সব কিন্তু ফ্রাইড আর বয়েল রয়েছে। এই সাইডে রয়েছে স্যালাডের সেকশন, আর এই সাইডে রয়েছে হলো এই সাইডেও কন্টিনেন্টাল প্লাস আদার্স ইংলিশ ফুড সব মেলানোই আছে। ঘড়িতে তখন সময় 3:30, আর এই বিআর প্লাজা থেকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে পৌঁছে গিয়েছিলাম ফ্রেঞ্চ কলোনির বিভিন্ন জায়গায় ঘুরতে। সেই সমস্ত ব্লগ নিয়ে ফিরছি পরের এপিসোডে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি আবার নেক্সট এপিসোডে।